গল্পের শুরু হয় ইয়ং নামের একজন লোককে দেখিয়ে। ইয়ং কয়েক বছর আগেই তার গ্র্যাজুয়েশন শেষ করেছে আর এখন সে বেকার। কোনো কাজ না করার কারণে ইয়ংকে সবাই উঠতে বসতে কথা শোনাতো। একদিন সে পার্কে ওয়ার্কআউট করছিল, তখন তাকে দেখে তার বোনের ছেলে লজ্জা পেয়ে তার বন্ধুদের নিয়ে এখান থেকে চলে যায়। রাতের বেলা তার বোন তার কাছে এসে বলে তার মায়ের 70তম জন্মদিনে তারা একটা হোটেলে পার্টি দেবে। এরপর সে ইয়ংকে কিছু টাকা দেয় যাতে সে পার্টিতে যাওয়ার জন্য ভালো জামাকাপড় কিনতে পারে। সে ইয়ং এর আলমারি খুলে সেখানে ক্লাইম্বিং ক্লাবের জিনিসপত্র দেখে ইয়ংকে বকতে থাকে আর জ্ঞান দিতে থাকে। আসলে ইয়ং তার কলেজ লাইফে অনেক ভালো ক্লাইম্বিং করত। যাই হোক, তার বোন তাকে অনেক জ্ঞান দিচ্ছিল, তাই সে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর সকালবেলা তৈরি হয়ে সবাই পার্টিতে চলে যায়। সেখানে যাওয়ার পরও সবাই ইয়ংকে নিয়ে মজা করছিল। ইয়ং এর কাজিনরা তাকে বলছিল ইয়ং এর মতো লাইফস্টাইল যদি তাদের থাকতো তাহলে তারা অনেক আনন্দের জীবন কাটাতে পারত, কারণ সে শুধু সারাদিন খায় আর ঘুমায়। যাই হোক, এরপর রাত 12টা বেজে যায় আর তারা সবাই কেক কাটার জন্য প্রস্তুত হয়। তখন কেকের মোমবাতি জ্বালানোর জন্য জু নামের একটা মেয়ে আসে। আসলে ইয়ং তার কলেজ লাইফে জুকে প্রপোজ করেছিল, কিন্তু জু তাকে রিজেক্ট করে দিয়েছিল। তার জন্য ইয়ং চিৎকার করে করে রাস্তায় কান্না করেছিল। আর আজ 4 বছর পর তাদের দেখা হয়েছে, তাই তারা কথা বলার জন্য বাইরে যায়। যাই হোক, ইয়ংরা তাদের পার্টি করছিল আর এদিকে জুকে তার ম্যানেজার বিরক্ত করছিল। আসলে সে জুকে ডেটে যাওয়ার জন্য বলছিল, কিন্তু জুর তাকে একদমই পছন্দ নয়, তাই সে তাকে মানা করে দেয়। এবার আমাদের দেখানো হয় শহরের মাঝখানে একটা বড় সড়ো ট্রাক এসে থামে আর ট্রাক থেকে একজন অদ্ভুত লোক নেমে আসে। আর এরপরই সে ট্রাকের কন্টেনার থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যেটা খুব দ্রুত সারা শহরে ছড়িয়ে পড়ছিল। আর এই ধোঁয়ার স্পর্শে যারা আসছিল তারা সবাই মরে যাচ্ছিল। খুব শীঘ্রই শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আর এরই মাঝে ইয়ংরা যে হোটেলে ছিল সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর গাড়ির একটা অংশ হোটেলের ভিতরে গিয়ে পড়ে। তারা অবস্থা বোঝার জন্য যখন বাইরে আসে, এখানকার দৃশ্য দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। পুরো শহরে বিশাল জ্যাম বেজে গিয়েছে আর একটা অদ্ভুত ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। মানুষ ধোঁয়া থেকে বাঁচার জন্য পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে। এবার এটা দেখে জু হোটেলের সবাইকে সেফ জায়গায় নিয়ে যায়। আর অন্যদিকে ইয়ং এর বোন কিছু না বুঝেই গাড়িতে উঠে পড়েছিল, তাই সে গাড়ি থেকে নামতে নামতে ধোঁয়া রাস্তা পর্যন্ত চলে আসে আর সে ধোঁয়ার মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন ইয়ং কোনো মতে তাকে বাঁচিয়ে হোটেলের ভিতরে নিয়ে আসে। ভেতরে আসার পর তারা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য কল করে, কিন্তু এত বেশি জ্যামের কারণে অ্যাম্বুলেন্স আসতে পারছিল না। ইয়ং আর জু জানালার কাছে গিয়ে দেখে গ্যাস ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে, তাই তারা সবাইকে ছাদে যেতে বলে। কিন্তু সবাই ছাদের দরজার কাছে যাওয়ার পর ম্যানেজার বলে সে ছাদের চাবি গ্রাউন্ড ফ্লোরে রেখে এসেছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোর অলরেডি গ্যাসে ভরে গিয়েছে। এসব শুনে সেখানে থাকা সবাই প্যানিক করতে শুরু করে। এরপর তারা চাবি খোঁজার জন্য নিচের দিকে যেতে থাকে। তখন তারা নিউজে দেখে এই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসলে মানুষের চামড়া আর চোখ জ্বলে যায় আর এর ফুসফুস নষ্ট হয়ে মৃত্যু ঘটে। কিন্তু কে সব করছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পার্পল ক্যানিস্টার ব্যবহার করে এই বিষাক্ত গ্যাসের মাঝে সর্বোচ্চ 15 মিনিট সার্ভাইভ করা যাবে। এটা শুনে হোটেলের ম্যানেজার প্রথমে মাস্কগুলোকে লুকিয়ে ফেলে, কিন্তু চাবি আনার জন্য অন্য কোনো উপায় না থাকায় আবার ফিরিয়ে দেয়। কিন্তু কেউ তার প্রাণের ঝুঁকি নিয়ে নিচে যেতে চাচ্ছিল না। তখন ইয়ং বলে সে এই দেয়াল বেয়ে এই বিল্ডিং এর ছাদে গিয়ে দরজা খুলে দেবে, তাহলেই সবাই বেঁচে যাবে। কিন্তু এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, তাই সবাই তাকে নিষেধ করে। কিন্তু ইয়ং কারো কথাই শোনে না আর ঝাঁপিয়ে পড়ে। তার এই পাগলামি দেখে সেখানে থাকা সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ইয়ং অনেক ঝুঁকি নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল। আর এখানে উল্লেখ্য, তার কাছে কোনো রকম সাপোর্ট ছিল না। একটু ভুল হলে তার পরিণাম হবে মৃত্যু। ইয়ং কোনো রকমে বেয়ে ছাদের কাছে পৌঁছে যায় আর অনেক কষ্টে উপরে উঠতে সক্ষম হয়। এরপর বাইরে থেকে দরজা খুলে সবাইকে ছাদে নিয়ে আসে। এখানে আসার পর সবাই হেলিকপ্টার দেখে চিৎকার করতে শুরু করে, কিন্তু অন্ধকার থাকার কারণে হেলিকপ্টার তাদের দেখতে পাচ্ছিল না। তখন জু ইয়ং এর কাজিনের হাতে ফোন দেখে একটা উপায়
বের করে আর সবাইকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সিগন্যাল দিতে বলে। অন্যদিকে দেখানো হয় পুলিশ হেডকোয়ার্টার অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। সে আসলে একজন সায়েন্টিস্ট। সম্প্রতি তাকে তার কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, যে কারণে সে তার বউ বাচ্চা নিয়ে অনেক সমস্যায় পড়েছে। তাই তার বসের উপর রেগে সে তাদের ল্যাবের সামনে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। আর এদিকে দেখানো হয় লাইটে ফ্ল্যাশে কাজ না হওয়ায় ইয়ং এর কাজিন একটা মাইক্রোফোন আর স্পিকার নিয়ে এসেছে। এরপর তার মাইক্রোফোন আর স্পিকার নিয়ে চিল্লাতে শুরু করে আর অনেকক্ষণ চিল্লানোর পর অবশেষে একটা হেলিকপ্টার তাদেরকে নোটিস করে আর তাদের ছাদের উপর রেস্কিউ টিম পাঠায়। কিন্তু জায়গা কম হওয়ার কারণে তারা ইয়ং আর জুকে এখানে রেখেই চলে যায়, যে কারণে জু ভয়ে কান্না করতে শুরু করে। কিন্তু তখনই একটা হেলিকপ্টার তাদের দেখতে পায়, কিন্তু মাত্র 2 জন হওয়ার কারণে তারা এখানে আসে না। আর এটা দেখে তাদের তো ভয়ে আত্মা উড়ে যায়, কারণ গ্যাস ক্রমশ উপরের দিকে আসছে। এটা দেখে ইয়ং তাড়াতাড়ি নিচে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর মাস্ক নিয়ে জুয়ের সাথে নিচে চলে আসে। কিন্তু দৌড়াতে দৌড়াতে তাদের টাইম শেষ হয়ে আসছিল। যেহেতু তাদের কাছে 3টা মাস্ক রয়েছে, তাই ইয়ং জুকে একটা ছাদে রেখে আরেকটা মাস্ক পরে নিচে চলে যায়, কারণ জু এর মাস্ক এখনো কাজ করছে। যাই হোক, ইয়ং জুকে রেখে চলে যাওয়ার কারণে জু অনেক ভয় পেয়ে যায় আর ইয়ংকে গালি দিতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ইয়ং আবার ফিরে আসে। সে মূলত জুয়ের জন্য মাস্কের ব্যবস্থা করতে গিয়েছিল। যাই হোক, এখনো গ্যাস বেড়েই যাচ্ছিল, তাই তারা এখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি ইয়ং এর বাবা মা তার জন্য অনেক চিন্তিত ছিল, তাই তার বাবা একটা গাড়ি নিয়ে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ইয়ং আর জু একটা উঁচু বিল্ডিং এ এসে মাস্ক খুলে একটু রেস্ট নিয়ে অন্য বিল্ডিং এ যাওয়ার জন্য দড়ি বাঁধে। জু কোনোভাবে দড়ি ধরে অন্য ছাদে চলে যায়, কিন্তু ইয়ং যাওয়ার সময় একটা চুলার পাইপ দিয়ে গ্যাস ছাদে আসতে শুরু করে। কিন্তু অল্পের জন্য ইয়ং তার কাছে থাকা মাস্ক পরে নেয় আর কোনো মতে এই পাশে চলে আসে। আর ওদিকে ইয়ং এর বাবা খুঁজতে খুঁজতে রাস্তার পাশে 2 জন ছেলেকে দেখতে পায়, যারা ইলিগাল ভাবে ড্রোন উড়িয়ে শহরের ভিডিও সংগ্রহ করছিল। ইয়ং এর বাবা তাদেরকে বলে তার ছেলেও ওই শহরে আটকা পড়েছে, তাই সে ড্রোনের মাধ্যমে তাকে খুঁজতে চায়। এটা বলে সে ছেলেগুলোকে অনেকগুলো টাকা দেয়। এদিকে ইয়ং আর জু একটা ছাদে গিয়ে অনেকগুলো স্ট্যাচু দাঁড় করায়, যাতে তারা হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আর একটা হেলিকপ্টার তাদের নোটিশও করে, কিন্তু সেই মুহূর্তে তারা দেখতে পায় তাদের পাশের বিল্ডিং এ অনেক লোক আটকা পড়েছে। তখন তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর স্ট্যাচুগুলো দিয়ে একটা অ্যারো তৈরি করে। হেলিকপ্টার সেই অ্যারো ফলো করে পাশের বিল্ডিং এর সবাইকে রেস্কিউ করে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুজনকে দেখতে পায় না। আর তারা দুজন আবার বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। আর তখনই তাদের কাছে সেই ছেলেগুলো ড্রোন পৌঁছে যায়, কিন্তু সেখানে পুলিশ চলে আসে আর ড্রোনে তাদের দুজনকে দেখে ওই ফুটেজ কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়। আর তাদেরই ভিডিও পুরো দেশে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল। তারা ড্রোন ফলো করতে করতে একটা উঁচু বিল্ডিং এ চলে আসে, কিন্তু তখনই বেশি টানাটানি করার জন্য ড্রোনের কন্ট্রোল হারিয়ে ড্রোনটি পড়ে যায় আর তারা দুজন আশা হারিয়ে কান্না করা শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই তাদেরকে সাহায্য করার জন্য আরো অনেকগুলো ড্রোন পাঠিয়ে দেওয়া হয় আর একটা ড্রোনের সাহায্যে তারা একটা উঁচু বিল্ডিং এর সাথে দড়ি বাঁধতে সক্ষম হয় আর তারা অন্য বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করছিল তাদের বাঁচানোর জন্য। তখন হেলিকপ্টারও এদিকে আসতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত দড়িটি খুলে যায় আর তারা ড্রোন সহ নিচের দিকে পড়তে শুরু করে। সবাই ভাবে তারা হয়তো মারা গিয়েছে, কিন্তু হেলিকপ্টার নিয়ে অনেকক্ষণ খোঁজার পর অবশেষে তাদেরকে পাওয়া যায়। তারা আসলে একটা টাওয়ারে আটকে পড়েছিল। যাই হোক, হেলিকপ্টার এসে অবশেষে তাদের রেস্কিউ করে। ইয়ং এর পরিবার তাকে পেয়ে অনেক খুশি হয়। আর অন্যদিকে ম্যানেজার জুর কাছে এসে নাটক করতে শুরু করে। তখন জু তাকে একটা থাপ্পড় মেরে ফেলে দেয়, কারণ সে কাপুরুষের মতো তাকে রেখে চলে গিয়েছিল। যাই হোক, এরপর ইয়ং আর জু একে অপরকে বিদায় জানায় আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।